আজকে আপনাদের সামনে এমন একটা তথ্য তুলে ধরবো যাতে আপনাদের চোখ খুলে যাবে। অনেকেই কিন্তু এই ব্যাপারটা জানেন না, যেটা শুধুমাত্র গোল্ড সিলভার মার্কেটে নয়, আমাদের সাধারণ মার্কেটের ক্ষেত্রেও, মানে স্টক মার্কেটের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। দেখুন, দুটো জিনিস আছে। এক, ইনফরমেশন জেনে বুঝে আপনি আসছেন, সেটা আলাদা ব্যাপার। আর আপনি জানেনই না, না জেনে আসছেন, সেটা আরেকটা ব্যাপার। দুক্ষেত্রেই আপনি আসছেন, কিন্তু একটা আপনি জেনে আসছেন, আরেকটা আপনি না জেনে আসছেন। একটু ভূমিকা করছি কেন, আহ, এখনই ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের সামনে আমার সিলভারের চার্ট ওপেন আছে, সিলভারের যে ডলার যে চার্ট, যেটা সারা বিশ্ব ফলো করে, সেই চার্টটা ওপেন আছে এবং দেখতে পাচ্ছেন গত এটা এটা মান্থলি চার্ট। হ্যাঁ, তাই জন্য আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মান্থলি চার্ট বলে এই 2024 এই সবের সময় থেকে একটা কিন্তু তারপর স্ট্রেট র্যালি। এবং এই হাই যদি আপনি দেখেন কত গেছে, এখান থেকে যদি আমি তাও মোটামুটি দেখি, হ্যাঁ, 285%, 250%-এর মতো রিটার্ন জাস্ট 1 বছরের মধ্যে সিলভার দিয়েছে। শুনে খুব ভালো লাগলো। এইবার মেন কথায় আসি। একটা প্রশ্ন করছি, যারা সিলভারে ইনভেস্টেড বা ইনভেস্টমেন্ট করতে চান, সেম গোল্ড নিয়েও, তারা কি একটু জুম আউট করে চার্ট দেখেছেন? হয়তো দেখেননি। আমি একটু জুম আউট করছি, একটু জুম আউট করলাম। দেখুন, এইখানে এই সময়ে ডিসেম্বর 2008, এই 2008-9-এর সময়ও কিন্তু 8 থেকে 11 এই সময়ও কিন্তু একটা স্ট্রেট র্যালি দিয়েছিল, একদম স্ট্রেট র্যালি। রিসেশন ছিল, অনেক কিছু ছিল, ঠিক আছে। কতটা র্যালি হয়েছিল এখান থেকে এখানে যদি আসি, 350% র্যালি, মানে 3.5 গুণ হয়ে গেছিল উইদিন উইদিন 1 বছর বা 2 বছর বলতে পারেন। ঠিক আছে, উইদিন 2 বছর বলতে পারেন। এত বড় যখন র্যালি দিল, সেই র্যালিটার দাম কিন্তু আবার আসতে 2025 লেগে গেল। বুঝতে পারছেন? 2011-তে টপ বানিয়েছিল, এইটা হচ্ছে 2011। 2011-তে টপ বানিয়েছিল। যারা ধরুন এইসব জায়গায়ও ইনভেস্ট করে ফেলেছেন, এইসব জায়গায় ইনভেস্ট করে ফেলেছেন, তাদের দাম আস্তে আস্তে কিন্তু প্রায়, মানে 2024-25, বুঝতে পারছেন কত বছর লেগে গেল। তার মাঝে যদি টাকার দরকার হতো তাহলে লসেই ভাঙতে হতো। ঠিক আছে, যদি ইনভেস্টমেন্টের দিক দিয়ে দেখেন, যদি সোনা গয়না, ওই গয়না ফয়নার জন্য ভাবেন, তাহলে আলাদা ব্যাপার। এই ব্যাপারটা আমি দেখানোর জন্য আপনাদের সামনে আসিনি, আমি অন্য একটা ব্যাপারে দেখাতে এসেছি। আর একটু জুম আউট করছি। এইটা 1980 সালে কি হয়েছিল সেইটা, যেটা হয়তো আপনারা ক্যাপশনেও দেখেছেন, যে 90%-এর ব্যাপারটা আমি বলেছিলাম। দেখুন, 1980 সালে এই সময় দেখতে পাচ্ছেন, এখান থেকে চচ্চর করে সিলভার কয়েক সময়ের মধ্যেই কিন্তু এতটা বেড়ে গেছিল। দেখে মনে হবে হয়তো 1-2 দিনে বেড়েছে, তা না। এটা যেহেতু মান্থলি চার্ট, এক একটা ক্যান্ডেল মানে এক একটা মাস, তাই জন্য আমি যদি এইখান থেকে দেখি, এইখান থেকে প্রায় প্রায় মোটামুটি ধরুন ওই 1 বছরের মধ্যে প্রায় 676% রিটার্ন দিয়েছিল, মানে 6 গুণ হয়ে গেছিল। 1976 থেকে 1980 ধরলে, হ্যাঁ, 2-3 বছরের মধ্যেই ধরতে পারেন, ওই 6 গুণ হয়ে গেছিল। মানে বুঝতেই পাচ্ছেন, আনপ্রেসিডেন্টেড রিটার্ন। সোনা রূপায় এরকম রিটার্ন হয় না কমোডিটিতে। এরকম রিটার্ন দিয়েছে, কারণ এগুলোকে স্টেবল অ্যাসেট ক্লাস বলা হয়, সোনা স্পেশালি বা রূপো যাই বলেন না কেন। এই যে টপটা হলো, তারপর দেখুন কি হয়েছে। তারপর তারপর ল মানে তারপর 1980 থেকে 1993 সাল পর্যন্ত, মানে 13 বছর ধরে টাকা তো ফিরে এলোই না। আপনি যদি এখানে পতনটা দেখেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা, 92%, এখানে দেখাচ্ছে 92% ফল। এখান থেকে 92% ফল। ওকে? একবার ভাবতে পারছেন 92% ফল মানে কি? 92%। আপনারা হয়তো ভাববেন, হ্যাঁ, আগে তো রিটার্নও দিয়েছে সুন্দর। মশাই, সবাই তো আর একদম নিচে ঢুকে পুরো যে 6 গুণ রিটার্ন সেটা তো কামায়নি। সাধারণত তো তাই হয়, স্পেশালি রিটেলদের কথা বলছি। আপনারা বলবেন 1980-র দশকে আমরা কোথায় ছিলাম, এক্সেট্রা। কিন্তু 1980-র দশকেও তো সারা বিশ্বে তো রুপোর কেউ না কেউ ট্রেড তো করতো, তাই না? এখন নয় আমরা করছি। আর অনেকে তো এই সব জায়গায়
এইসব জায়গায়, বিভিন্ন জায়গায় টপে তো একদম মানে কেউ তো বটমে ঢুকতে পারে না। অনেকে টপের জায়গায়, এইসব জায়গায়ও তো অনেকে ইনভেস্ট করেছেন। কারণ এই যে র‍্যালিটা, এখান থেকে যে এইটুকুনি আমি দেখালাম ১৯৭৬ থেকে ১৯৮০, এইটুকুনি সময়ের মধ্যে ব্যাপারটা হয়েছে। সুতরাং এই ৪ বছরে বিভিন্ন লেভেলে অনেকে ইনভেস্ট করেছে। একবার তাদের কথাটা ভেবে দেখুন তো। প্রথম কথা, ইনভেস্টমেন্ট তো ফিরে এলো না, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সময়, এই যে ১২ বছর ১৩ বছর আমার সময়টা চলে গেল, আমি কম্পাউন্ডিং এফেক্টটা আমার হলো না। আমার হয়তো ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করেছিলাম, সেটা হলো না। নিজের রিটায়ারমেন্টের জন্য করেছিলাম, সেটা হলো না। তাহলে আচ্ছা, প্লিজ এটাকে ওই পার্সপেক্টিভে নিয়ে যাবেন না ১৯৮০-র দশকে কে ইনভেস্ট করতো। আমি ইন্ডিয়ার কথা বলছিই না। ধরুন বিদেশেও তো কেউ ইনভেস্ট করতো। এখন যে ইন্ডিয়ায়, এখন তো ইন্ডিয়ার লোকও সোনার উপরে ইনভেস্ট করছে। এই ব্যাপারটা জেনে করছেন কি, যে হিস্ট্রিতে কিন্তু এরকম হয়েছে। ঠিক আছে? আমি আবারও বলেছি ভিডিওর শুরুতেই, ভয় দেখানোর জন্য নয়। যদি এইটা জেনে বুঝে আপনি ইনভেস্টেড থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না জেনে বুঝে শুধুমাত্র কেউ ইউটিউবে বলল, কেউ টিভিতে বলল, দেখে সোনার উপর কিনে নিয়েছেন, তাহলে ঠিক নয়। নিজে চার্টটা দেখুন, বুঝুন, অ্যানালিসিস করুন, রিস্ক মেজার করুন। যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে আমি এই রিস্ক নিতে পারি, দেন ইউ গো। কোনো অসুবিধা নেই। নিজের টাকা নিজে করবেন। অ্যাজ আ ডিসক্লেমার বলি, আমার নিজেরও মানে সোনাতে ইনভেস্টমেন্ট আছে। রূপোতে ইনভেস্টমেন্ট নেই, কিন্তু সোনাতে ইনভেস্টমেন্ট আছে। কিন্তু রুপোর ব্যাপারটা কিন্তু আরো বেশি ভোলাটাইল, যেহেতু রুপোর হয়েছে। এবং আমি পাস্টের হিস্ট্রি দেখালাম। গোল্ডে আসি। গোল্ডে কি হয়েছে? আবারও বলছি, আমি কিন্তু একদমই আপনাদের ডিসকারেজ করছি না যে না একদমই খারাপ সোনার উপরে ইনভেস্ট করা। আমি সেটা একদমই বলছি না। কারণ আমি বলার কে? আপনার টাকা আপনি নিশ্চয়ই ইনভেস্ট করবেন। আপনি জেনে বুঝে চার্ট দেখে ইনভেস্ট করুন। আপনি হিস্ট্রিটা জেনে রাখুন। তারপরে ইনফর্মড ইনভেস্টর হিসেবে ডিসিশন নিন। দেখুন, সোনাতে যে আমি ইনভেস্ট করেছি, ইনভেস্ট মানে অল্প টাকায় একটু ইনভেস্ট করেছি। সেটা কেন করেছি? আমার তার পিছনে যুক্তি আছে। আমার যুক্তিটা হলো, আজকে ধরুন ১.৫ লাখ টাকা সোনার দাম, কথার কথা বলছি। তাতে আমি ক গ্রাম সোনা পাবো যদি আমি জিজ্ঞেস করি? ধরুন আপনি আ মানে ১.৫ লাখ টাকা এখন সোনার ভরি, কথার কথা বলছি। জাস্ট এদিক ওদিক হতে পারে ডেটা। আমি এটা একটা ফিগার বলছি। এবং আমি ধরুন তাতে, কথার কথা বলছি, আমি তাতে ১ লাখ টাকা সোনাতে ইনভেস্ট করলাম। এবার ১ লাখ টাকায় হয়তো আমি আজকের দিনের যা সোনার দাম, তাতে আমি ৭ গ্রাম সোনা পাবো। ঠিক আছে? এমনিতে কাগজ ডিজিটালি নেওয়া আছে, কিন্তু ৭ গ্রামের ইকুইভ্যালেন্ট মোটামুটি ধরুন সোনা। ধরুন আগামী ৩ বছরে সোনার দাম অর্ধেক হয়ে গেল। এখনই রে করে উঠবেন না, কমেন্ট করবেন না, না করবেন না, না, না অর্ধেক তো হবেই না, বরং ডবল হবে। হ্যাঁ, ঠিক আছে, হতেই পারে। কিন্তু ধরুন আমি খারাপ সিনারিওটা ভাবছি, অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেক হয়ে যাওয়ার পর ওই তো ১ লাখ টাকা আমার ইনভেস্টেড, ১ লাখ টাকা দিয়ে আমি ক গ্রাম সোনা পাবো? সেই ৭ গ্রামই পাবো, তাই না? একই পাবো। তার মানে কি? তার মানে এটাকে যদি আপনি সোনা হিসাবে দেখেন, হয়তো ভবিষ্যতে আপনি ছেলেমেয়েরকে কোনো গিফট দেওয়ার জন্য এটাকে ইউজ করতে চান, বা কারোর আ আমরা তো বিয়ে-থাতেও অনেকে গিফট দিই, মানে পরিবারের বিভিন্ন জনকে, আত্মীয়-স্বজনদের। সেই হিসাবে, বা নিজের জন্য কিছু করতে চান, সেই হিসাবে যদি ইনভেস্ট করেন সেটা আলাদা ব্যাপার। কারণ আজকে যে দামে যে গ্রাম সোনা পাচ্ছেন, পরের দিনে সেটাই পাবেন। এবং আমি ওই মেন্টালিটি নিয়েই ইনভেস্ট করেছি। যে আমি হয়তো ভবিষ্যতে আমার নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে গেলাম। ব্যাস ওইটার জন্যই। ওই সোনাটাই দিয়ে গেলাম। এটা অ্যাপ্রিসিয়েশন হোক বা ডেপ্রিসিয়েশন থাকুক। সোনা ইজ সোনা। হয়তো কোনো জুয়েলারি বানিয়ে দিলাম বা এই বানিয়ে দিলাম, ব্যাস ওইটুকুনি। ওইটা ভেবে করেছি বলে আমিও জানি। দেখুন, সোনার দামটা নিজেই দেখতে পাচ্ছেন। আমার পিছনের চার্ট নেই, আছে, আমি চার্ট দেখাবো। কিন্তু রিসেন্ট যে চার্টটা আছে দেখতেই পাচ্ছেন এখানে কেমন প্যারাবোলিক আকারে উঠেছে। এইগুলো কি খুব স্বাভাবিক ব্যাপার? এরকম হলে পতনের জন্য রেডি থাকতে হবে। পতন যে হবে তা বলছি না। কিন্তু যদি পতন হয় আমি চিন্তা করব না এটলিস্ট গোল্ডে। কারণ গোল্ড আমি ওই ইনভেস্টমেন্ট হিসাবে দেখিনি যে এখান থেকে অ্যাপ্রিসিয়েশন পাবো। এটা এইভাবে দেখেছি যে ওই কাউকে সোনাদানার গয়না করে দিচ্ছেন, ব্যাস ওইটুকুনি। আপনার ধরুন গিন্নিকে গয়না করে দিয়েছেন বা মাকে একটু গয়না করে দিয়েছেন। আপনার কি সোনার দাম ডবল হয়ে গেলে ওই গয়নাগুলো নিয়ে বিক্রি করতে যাবেন? তা তো নয়। আপনার ওই নোশনাল ভ্যালুই থাকলো। আসলে তো আপনি করলেন। তো আমারও মেন্টালিটি ওই, তাই জন্য আমি গোল্ডে আছি। তাছাড়া নয়।
তাছাড়া আমি ইকুইটি মার্কেটে থাকতেই আমার পার্সোনাল প্রেফারেন্স, আপনাকে যে হতে হবে তা নয়। কিন্তু গোল্ড সিলভারের এই যে হিস্ট্রিটা, যেটা সিলভারে স্পেশালি বললাম 1980-ও 90% ক্র্যাশ হয়েছিল, সেইগুলো জেনে বুঝে আসবেন, জেনে ইনভেস্টেড থাকুন, কোনো অসুবিধা নেই, কিন্তু না জেনে করাটা খুব খারাপ। গোল্ডের আরেকটু হিস্ট্রিতে আসি, তারপর আজকের মার্কেটে আসব। আর যদি এই ব্যাপারটা যদি আপনাদের ভালো লাগে, যে হ্যাঁ একটা তথ্যপূর্ণ ব্যাপার আপনাদের সামনে আমি তুলে ধরছি, এই জিনিসটা যদি আপনাদের ভাল লাগে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন। এই তথ্যগুলো তুলে আনি, চোখ খুলে দিই, অনেকে এই খবর বলে না, এই কথাগুলো বলে না। তো আপনাদের বলছি, যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে ফ্রি অফ কস্টে নিচে দেখুন সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন। আর এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, প্রথম কমেন্টেও পিন করে দেওয়া আছে, প্লিজ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আমি এখানে হয়তো আসছে না ব্যাপারে, কিন্তু ঠিক আছে, আমি যেটা দেখাতে চেয়েছি সেটা আমি আপনাকে দেখাই। এক সেকেন্ড, এই জিনিসটা নয়, আপনাদের সামনে চার্টটা আনতে পেরেছি, একটু মানে একটু সার্চ করতে হচ্ছিল বা রিফ্রেশ হতে হচ্ছিল, কিন্তু দেখুন যে জিনিসটা বলছি, এটা গোল্ডের লং টার্ম চার্ট, মোটামুটি 1970-এর এই থেকে গোল্ডের চার্টটা ঠিকঠাক আছে। ওই 1980-র দশকের আগে দেখুন, ওই গোল্ড আর সিলভারের যে র্যালিটা হয়েছিল, তারপর এখান থেকে কিন্তু এরকম ফল হয়েছে, অনেক বছর ধরে ফল বা সাইডওয়েজ। এটাকে দেখে আপনার সাইডওয়েজ মনে হচ্ছে চার্টটা যেহেতু ছোট, আসলে তা নয়। আসলে এইখানে এই যখন টপে গোল্ডের দাম ছিল ছশো $668, 668 সেটা 2000 জ্যান 2000-এ, মানে 1980 থেকে 2000, 20 বছর, 20 বছর সোনার দাম 2000-এ এসে $283। ভাবুন, 20 বছর গোল্ডে ইনভেস্টেড, গয়নার মেন্টালিটি যদি না থাকে, 20 বছর ইনভেস্টেড, $668 বা $600 ইনভেস্ট করেছিলেন, 20 বছর বাদে তার ভ্যালু $283। সহ্য করতে পারবেন? সত্যিকারের বলুন তো, পারবেন? পারবেন না। হ্যাঁ, যদি মাত্র এরকম ভাবেন যে আমি 1980 সালেও আমি $1,00,000 ইনভেস্ট করেছি, তাতে ওই 7 গ্রাম সোনা পাবো, 2000 সালে সোনার দাম পড়েছে, কিন্তু আমি যদি ভাঙাই 7 গ্রাম সোনাই পাবো, মানে 7 গ্রাম সোনারই জুয়েলারি করতে পারবো, ব্যাস করলাম, টাকাটা গেল, সেটা তো তাই জন্য ঠিক আছে। তাহলে এবার ভাবুন যে কি কোন অ্যাসেট ক্লাসে যাবেন, সব অ্যাসেট ক্লাসেই এই রিস্ক আছে। কিন্তু কখন রিস্কটা তার মানে হয়? যখনই একটা খুব বাড়ন্ত ব্যাপার হয়, খুব যখন বাড়ে, তারপর কিন্তু এই মানে কনসলিডেশন বা নিচের দিকে যাওয়ার একটা ব্যাপার থাকে। $668 জিনিস 283, মানে 50%-এরও বেশি কারেকশন, এটা জানেন নিশ্চয়ই, আশা করি। আবার দেখুন, 2011-তে $1,700 টপ ছিল, নিচে $1,183, মানে প্রায় 30-40% কারেকশন 2018 পর্যন্ত। 2012 থেকে 2018 কোনো গোল্ড রিটার্ন দেয়নি, 12 থেকে 18, বুঝতে পারছেন, 6 বছর গোল্ড রিটার্ন দেয়নি। এবার আপনারা বলবেন, এই তো আপনি ধরে ধরে কথা বলছেন, টপ বটমে করলে তো দেখুন এত রিটার্নও তো পেয়েছি। আরে মশাই, এখন তো রিটার্ন, এখন যদি নিচে আপনি করে থাকেন, যখন সোনা 60,000 চলছিল, তাহলে ঠিক আছে। যারা টপে করছেন, বা এখন টপ আমি বলতে পারছি না, হয়তো এর থেকেও বাড়তে পারে, কিন্তু যাই করছি, গোল্ডের দাম যে খুব একটা নিচু তা তো নয়। তো আমাদের ওয়ার্স্ট কেস সিনারিওটাই ধরে সবসময় এগোনো উচিত। আমি এইটা বলতে চাইছি যে গোল্ড নেব, আর 5 বছর বাদে উঠে দেখব যে আমার টাকা 3 গুণ হয়ে গেছে, এই আশাটা না রাখাই ভালো। হলে খুব ভালো হয়, কিন্তু মানে হিস্ট্রি কি বলছে সেই দিকে আমাদের একটু দেখে রাখা উচিত। হ্যাঁ, আপনি দেখে বুঝে জেনে নিলেন, এরপরে ইনভেস্ট করুন, কোনো অসুবিধা নেই, আমিও তো ইনভেস্টেড আছি গোল্ডে, কিন্তু ওই জুয়েলারি বানাবো তাই জন্যই আছি, তাছাড়া নয়। আর খুব অল্প পরিমাণে টোটাল পোর্টফোলিওর 2%, 5% কেউ গোল্ড সিলভারে রাখলো, সেটা আলাদা ব্যাপার। দেখুন, আমার এই চ্যানেলটা কমোডিটি নিয়ে নয়, তাই জন্য গোল্ড সিলভার নিয়ে আমি বেশি বলিও না, কভারও করি না। আপনাদের প্রচুর প্রশ্ন আসছিল এই কদিন গোল্ড সিলভার নিয়ে, তাই আমি ডিটেলে একটু কভার করলাম। মানে হিস্ট্রিতে এরকম হয়েছে যে অনেকটা বাড়ার পর কিন্তু অনেক বছর ধরে কনসলিডেট করেছে, শুধুমাত্র এটাই আমার বলার। যেমন 2024-এর সেপ্টেম্বরে সবাই বুঁদ হয়েছিলেন, 1 বছর ধরে যে মার্কেট কনসলিডেট করতে পারে, মিড ক্যাপ স্মল ক্যাপের স্টকগুলো যে 30% নিচে এখনো থাকতে পারে, আপনারা তখন ভাবেননি অনেকে, যারা নতুন এসেছিলেন তাদেরকে যেমন বলেছিলাম, এখনো তাই বলছি, যে চোখ কান খোলা রাখুন, তারপর ইনভেস্টেড করছেন না করছেন আপনার ব্যাপার।
ঠিক আছে? চোখ কান খোলা রেখে কাজটা করুন। গোল্ড সিলভার নিয়ে বললাম। এবার আসি আমাদের মেইন মার্কেটে। অবশ্যই আজকে গোল্ড সিলভার একটু ভালো করছে। সিলভার আজকে 7% প্লাস, মানে এখন যে বিদেশের বাজার চলছে সেখানে। আজকে নিফটি মোটামুটি 25,700 র কাছাকাছি বন্ধ দিল। একটা সময় নেগেটিভেও ছিল। আরবিআই এর মনিটারি পলিসি এসেছে জানেন। আমি সেটা একটু নিয়ে বলব। আরবিআই এর মনিটারি পলিসি খুব একটা আহামরি কিন্তু হয়নি। রেট আনচেঞ্জড রাখা হয়েছে। এটা সবাই স্ট্রিট মনে করেছিল। সুতরাং এমন কিছু ব্যাপার নয়। এমনিতেই ব্যাংক নিফটি একটু স্ট্রং আছে। 60,000 এর উপরে ক্লোজিং দিচ্ছে। মানে 60,000 এর উপরে আছে বা মানে একদম ঠিক আছে। সুতরাং ব্যাংক নিফটি স্ট্রং। তার মধ্যেও পিএসইউ ব্যাংকগুলো ভালো করেছে, কোটাক ব্যাংক ভালো করছে, আইসিআইসিআই ব্যাংক ভালো করছে, অ্যাক্সিস ব্যাংক ভালো করছে, এগুলো তো করছেই। আইটি ইন্ডেক্স একটু মাইনাসে হয়েছে, সেটা তো ওই অ্যানথ্রপিক ওর খবর আসার পর হয়েছে। তাও টিসিএস ইনফোসিস নিয়ে আপনাদের প্রশ্ন এসেছে, আমি বলি টিসিএস ইনফোসিস খারাপ কোম্পানি নয়, আমি বলছি। এরকম অ্যানথ্রপিক নিয়ে মাঝে মাঝে খবর আসবে। মনে আছে ডিপসিক নিয়ে একবার যখন খবর এসেছিল, এনভিডিয়া 6-7%, 10% মাইনাস হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে আবার উঠে দাঁড়িয়েছে। সুতরাং এগুলো একটু সাময়িক ব্যাপার। এবার সাময়িক ব্যাপারটা কতদিন সাময়িক আমরা সেটা জানি না, এবং মাঝে মাঝেই এরকম ডিসরাপশনের বিভিন্ন খবর আসবে। তো যারা এই রিস্কটা নিতে পারেন তারা টিসিএস ইনফোসিসে আছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য তৈরি থাকুন যে এরকম খবর মাঝে মাঝে আসবে, এইটুকুনি বলার। আচ্ছা, তা বলে যে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে, ব্যবসা উঠে যাবে, তা নয়। আচ্ছা, ওরা জানে ব্যবসাটা কিভাবে করতে হয়। যেটা আরেকটা স্টক নিয়ে যেটা বলব, সুতরাং মার্কেট আমার যদি নিফটির অ্যানালিসিস, মোটামুটি মার্কেট ঠিক আছে। বাজেট লোটা একটা সিগনিফিক্যান্ট লো হয়ে আছে, সুতরাং সেটা একটা ব্যাপার। উপরের দিকে কিন্তু 26,400, 26,300টা খুব বড় একটা রেজিস্ট্যান্স। তার আগে তো অবশ্যই 25,800 এবং 26,000-এর ব্যাপারটা আছে, যেখানে ওপেন ইন্টারেস্টগুলো অনেক বেশি হয়ে আছে, সেটা তো আছেই। তবে আজকের ক্লোজিংটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, বুলসদের জন্য ভালো। বুলসদের জন্য এখন মার্কেট একটু কনসলিডেট করছে বাজেটের পরে, ওই মানে ইউএস ট্রেড ডিলের পর ওই বাড়াটার পরে। সুতরাং ঠিক আছে, ইটস ওকে। যেটা স্টকটা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে এলআইসি। আপনাদের অনেকে মনে হতে পারে যে এলআইসি ইন্ডিয়া যেটা আছে, এক সেকেন্ড, এলআইসিআই, আজকে এলআইসি সাধারণত 7% এরকম তো বাড়ে না। এলআইসি 7% বেড়ে আছে কেন? আর আপনাদের সামনে মান্থলি চার্ট আছে এলআইসির, দেখতে পাচ্ছেন? তেমন কিছুই করেনি। আইপিওর পর নিচেই এসেছে, তারপর আবার উপরে একবার উঠেছিল, আবার নিচে, আবার, মানে পুরো কনসলিডেশন মোডেই আছে পুরোটা। তা আজকে হঠাৎ করে 7% বেড়েছে কেন? একটা খবর জানেন, এনএসির আইপিও আসতে চলেছে। এই খবরটা চলছে, এবং আজকে এইটা হয়েছে যে এনএসির যারা স্টেক হোল্ডার, মানে এলআইসির কাছে কিন্তু এনএসির স্টক নেওয়া আছে। তো এলআইসি এখন মানে কথাবার্তা চলছে যে এই যে আইপিও আসছে তাতে অফার ফর সেলে তারাও স্টেক বিক্রি করবে। ঠিক আছে? তো স্টেক বিক্রি করলে স্বাভাবিক কিছু, মানে ভাঁড়ে পয়সা আসবে। তো তাই জন্যই সেটা এলআইসির শেয়ার হোল্ডারদের পক্ষে ভালো। তাই জন্যই কিন্তু সেই সেই খবরেই এটা বেড়েছে, আর কিছুই না। তবে মানে এনএসির এই প্রসঙ্গে বলে রাখি, এনএসির আইপিও, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের আইপিওটা আসা এখন সময়ের অপেক্ষা। ওরা মানে ওই ডিএইচআরপি ওইগুলো জমা দিতে হয় কাগজপত্র, সেইগুলোর আছে। ফাইনাল ক্লিয়ারেন্স পেয়ে গেলেই চলে আসবে। বাজার মনে করছে 4 মাস বা 6 মাসের আগেই বা 6 মাসের মধ্যেই ব্যাপারগুলো হয়ে যাবে। ঠিক আছে? এইটা মনে করা হচ্ছে। সুতরাং মানে খুব ফাইনাল স্টেজে আছে বলেই মনে করা হচ্ছে, এবং তাই জন্যই আজকে এলআইসি এর মানে এলআইসির প্রাইসটা বেড়েছে। তারা স্টেক সেল করবে এনএসির আইপিওতে, এটা মনে করা হচ্ছে। তাছাড়া আরও একটা দুটো স্টক নিয়ে বলি। রিলায়েন্স নিয়ে আপনাদের প্রশ্ন এসেছে। রিলায়েন্স খারাপ নেই, ঠিক আছে। সামনে 16,000, 1600-র সামনে একটা ডবল টপের মতো ব্যাপার করছে। 1600টা ক্রস হয়ে গেলে কিন্তু খুব সুন্দর একটা, তাহলে কিন্তু একটা ব্রেকআউটের মতো দেবে। 1600-র ব্যাপারটা একটু মাথায় রাখবেন, এবং যারা বটম ফিশিং করেন তারা এই সব জায়গায় স্টপ লস রেখে জিনিসগুলোকে দেখবেন। এই ব্যাপারটা যদি ভেঙে যায় তাহলে একটু খারাপ। পাওয়ার সেক্টর নিয়ে গতকাল ভিডিওতে বলেছিলাম, আজকে কিন্তু পাওয়ার সেক্টরগুলো মোটামুটি খারাপ করেনি, ঠিক আছে। ইভেন পাওয়ার গ্রিডও ভালো করেছে, পিএফসিও মোটামুটি গ্রিনে আছে, পিএফসির রেজাল্ট বেরিয়েছিল যদিও।
এনটিপিসি আজকে এক্স ডিভিডেন্ড হয়েছে, তার জন্য প্রথম দিকে একটু রেট দেখেছেন হয়তো। তো এই ব্যাপারগুলো পাওয়ার সেক্টরের মধ্যেও কিছু, কিছু স্টক বা পাওয়ার সেক্টরটা খারাপ চলছে না, যেখানে ডোমেস্টিক ব্যাপারগুলো আছে। যাই ট্রেড করবেন, গতকালের ভিডিওটা প্লিজ দেখে নেবেন। আমি আবার পিন করে দেবো স্ক্রিনে, যেখানে আমি স্টপ লস নিয়েও বলেছিলাম প্রত্যেকটা স্টকের। স্টপ লস ছাড়া কিন্তু যে স্টকেই ট্রেড করুন না কেন, স্টপ লস ছাড়া করবেন না প্লিজ। আর আপনাদের মতামত কি সোনার উপর গোল্ড সিলভার নিয়ে, প্লিজ নিচে ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটাকে ভালো লাগলে, তথ্যমূলক লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।